তো ব্যাপারটা যেটা এই পাপ পুণ্যের ব্যাপারটা বলছিলাম, একটা ছোট্ট গল্প। কারোর সাথে ভালো ঘটছে, সে খুব আনন্দ পাচ্ছে, খুব মজা পাচ্ছে, খুব সুন্দর, তার সাথে বলছে যে হ্যাঁ বেশ ভালোই সময় কাটছে, তার কোনো অভিযোগ নেই তখন। কিন্তু যখন তার সাথে কোনো খারাপ ঘটনা ঘটছে তখন বলছে আমার কপালটাই খারাপ, আমি জন্মেছি অমুক জায়গায় অমুক বাড়িতে, আমার ভাগ্য খারাপ, ঠাকুরকে ভগবানকে দোষ দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যেমন নর্মালি হয়। তো কোনো জিনিসটাই খুব ভালো না, আবার খুব খারাপও না। তোমার সাথে ভালো ঘটছে মানে এই নয় যে সব সময় তোমার সাথে আজও ভালো ঘটছে, কালকেও ভালো ঘটবে, পরশুও ভালো ঘটবে, আগামী দিনেও ভালো ঘটবে। ভালো ঘটছে মানে কি, তোমার পুণ্যতে যত পার্সেন্ট তোমার ব্যালেন্স তৈরি করে রেখেছো, ব্যাংক ব্যালেন্সের মতো তো পুণ্যের ব্যালেন্স আছে। তুমি ভালো কাজ করেছো তার তো ব্যালেন্স থাকবে। তোমার 90% মনে করো ব্যালেন্স আছে, তোমার সাথে সব ভালো ভালো ঘটছে, দিন দিন তোমার কিসের ব্যালেন্স কমে যাচ্ছে? পুণ্যের ব্যালেন্স কমে যাচ্ছে। 90টা 80-তে চলে আসতে পারে, 70-তে আসতে পারে, 50-তে আসতে পারে। ঠিক আছে, খারাপ কিচ্ছু ঘটছে না, খারাপের ব্যালেন্স ফিক্সড আছে, কোনো এক সময় আসবে দুম করে দিয়ে দেবে। তার থেকে বাবা একটু দ্রুত মাঝে মাঝে খারাপ হওয়া ভালো? ভালো না ভালো নয়? ভালো। এবার তোমার সাথে মনে করো খারাপ ঘটনা ঘটছে, এই আমাকে আগে একটু আগে একটা বলতে কামড়ে দিল, আরে 5% হলেও তো খারাপ কাজ মাইনাস হয়ে গেল। কিছু তো খারাপ কাজ করেছি, সব তো ভালো কাজ করিনি। হয়তো আমার জানতে ভালো মানে খারাপ কাজ হয়েছে, নয় অজান্তে খারাপ কাজ হয়েছে। খারাপ কাজ তো প্রত্যেক মানুষেরই হবে, ভগবানেরও খারাপ কাজ হয়ে যায়। খারাপ মিন্স পুণ্যের, পাপ পুণ্যের যে হিসাবে নিরিখে। তাহলে আমার যদি 60 থেকে 5 মাইনাস হয়ে যায়, তাহলে আমার ব্যালেন্স কত হয়ে গেল? 55%। একবারে না দিয়ে হালকা হালকা করে খারাপ দিক, যাতে সহ্য করতে পারি। ঠিক আছে, তাহলে খারাপ কাজ করলেও কিন্তু বিশাল কিছু খারাপ ভাবার কোনো ব্যাপার নেই যে আমার ক্ষেত্রে সবই খারাপ হচ্ছে। কারোর ক্ষেত্রে হয়তো 6 মাস টানা খারাপ যাচ্ছে, 1 বছর টানা খারাপ যাচ্ছে। আরে যত খারাপ ঘটছে মানে পাপের ব্যালেন্স কমছে। খারাপ কোনো ঘটনার ফল তোমরা একটু ভোগ করছো, এটা আস্তে আস্তে যখন নীল হয়ে যাবে বা একটা জায়গায় এসে স্টপ হবে, একবারই তো পুরো পাপ শেষ হবে না, তখন তোমার পুণ্যের এবার ব্যালেন্স কিছুটা ভোগ করবে। একবার পাপের ব্যালেন্স ভোগ করবে, বা পুণ্যের ব্যালেন্স ভোগ করবে। এইভাবেই তো মানুষ ব্যালেন্সে আছে। তাহলে যা ঘটছে সবই কিসের জন্য? কি ভালো না খারাপ? মানে একটা কথা আছে না, ভগবান যা করে কিসের জন্য করে? মঙ্গলের জন্য করে। ওই জন্য যা ঘটছে ঘটতে দাও। তুমি তোমার কি ঠিক রাখবে? কোনটা ফিক্স রাখতে হবে? তোমাকে তোমার টার্গেট ফিক্স রাখতে হবে। এখানে ভালো মন্দ আসবেই। তুমি একটা তোমার জার্নি ঠিক করো, একটা ডেস্টিনেশন ঠিক করো যে আমি এখান থেকে ধর্মতলা যাবো বা দিল্লি যাবো। পুরো রাস্তাটাই স্মুথলি ভালো যাবে? ফার্স্ট এসিতে টিকিট কেটেছো, সুন্দর যাচ্ছ, একজন কোনো খাবার যে সার্ভিস করে তোমার এতে এসে, তোমার সিটে এসে খারাপ ব্যবহার করে চলে গেল, এই নাও খাবারটা, এরকম দিয়ে চলে গেলো। ঘটতেই পারে, কোনো কিছু খারাপ ঘটনা ঘটতেই পারে। সবটাই তো স্মুথভাবে ভালো যাবে না। তুমি ফার্স্ট এসিতে টিকিট কেটেছো মানেই সুন্দরভাবে যাবে, এরকম ব্যাপারটা না। কম্পারিজন অন্য সিটের থেকে তুমি ভালো যাবে, কিন্তু খারাপ ঘটবে না, কোনো ব্যাপার নেই। সেই জন্য এই জায়গাটা ভালো মন্দ থাকবে। তো তোমাকে যেটা করতে হবে, টার্গেট ফিক্স করতে হবে। এবং প্রতিনিয়ত একটা গাছ বা একটা বাচ্চা লালন পালন করতে গেলে যেমন তার ট্রিটমেন্ট করতে হয়, টার্গেটটাকেও তোমাকে লালন পালন করতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট। এবার যে কোনো পরীক্ষায় সাবজেক্টের নিরিখে কটা সাবজেক্ট হয়? ইংলিশ, ম্যাথ, জিকে আর জিআই। এই তো 4টে ভাগ। মনে করো 100 নিরিখে আমি করছি, তাহলে এটা 25, এটাও 25, এটাও 25, এটাও 25। যখন কেউ প্রিপারেশন শুরু করে, তার কি শুরুতেই সব কটা দিক স্ট্রং থাকে? কারোর ইংলিশ উইক থাকে, কারোর ম্যাথ উইক থাকে, কারোর জিকে উইক থাকে। রিজনিং বা জিআই এটা অলমোস্ট সবারই কম বেশি ঠিকঠাকই থাকে, ওটা প্র্যাকটিস করতে তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে প্রধান যে 3টে কাজ, সেটা হচ্ছে এই 3টে। এবার এই 3টের মধ্যে তোমাদের দেখবে কারোর একটা উইক, কারোর 2টো উইক, কারোর ম্যাথ আর ইংলিশ 2টো উইক, কারোর হয়তো ম্যাথ খুব ভালো লাগে কিন্তু জিকে পড়তে ভালো লাগে না, তার জিকেটা উইক হয়ে গেছে। এখানে স্যাম্পল আছে, নমুনা আছে এখানে। যেমন অরিজিৎ, ওর ম্যাথ ভালো লাগে, ইংলিশও মোটামুটি ঠিক আছে, জিকে উইক, ও জিকের জন্য সার্ভিস পাচ্ছে, চাকরি পাচ্ছে না এখনো।
তোমাদের কেউ এমন আছো যে জিকে বিশাল স্ট্রং, ম্যাথ পাচ্ছে না বা ইংলিশ পাচ্ছে না। উইক সবার মধ্যে থাকবে, স্ট্রংও সবার মধ্যে থাকবে। সবার মধ্যে উইকনেস আছে, সবার মধ্যে স্ট্রং আছে, মানে দুর্বলতা আর শক্তি দুটোই আছে। তোমাকে জাস্টিফাই করতে হয় ফার্স্ট হচ্ছে তোমার দুর্বলতা কোন জায়গাগুলো আর তোমার স্ট্রং পয়েন্ট কোন কোন জায়গাগুলো। যেটা স্ট্রং পয়েন্ট আছে সেটাকে আরও বেশি স্ট্রং করো, মানে এমন তীক্ষ্ণ করো যে ওই জায়গাতেই ফার্স্ট মারবে। কারণ হয়তো ম্যাথটা ভালো হচ্ছে মনে করো, তাহলে ম্যাথটা যা ভালো হচ্ছে যে কোনো পরীক্ষায় 100% সঠিক ম্যাথ করে দিয়ে যাবো সবার ফার্স্ট। যেটা তোমার ক্ষমতা আছে সেটাকে আগে ফলিয়ে দাও সেখানে। কারো যদি ইংলিশটা মাঝামাঝি জায়গায় আছে, 15-20 এরকম জায়গায় আছে, সেটাকে চেষ্টা করো 100% 25 নাম্বার ক্রস করে দেওয়া। তাহলে ম্যাথ ইংলিশ যখন তোমার 50 হয়ে গেল, বাকি যে 50 আছে সেই 50-এর মধ্যে এটা তো কম বেশি তুমি পারছো, এটা সবাই কম বেশি পারে, এটার জন্য খুব বেশি প্র্যাকটিস করতে হয়। রিজনিংয়ের জন্য বিশাল প্র্যাকটিস লাগে না, হ্যাঁ প্র্যাকটিস লাগে কারণ স্পিড আর অ্যাকুরেসি লেভেলে ধরে রাখতে হয়। কিন্তু জিকেটা এমন একটা জায়গা, জিকে কখনোই 100% কমন খুব সহজে পাওয়া যায় না, খুব কঠিনভাবে হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু 25টা জিকের মধ্যে 10টা জিকে দেখবে ইজিলি পেয়ে যাবে, 25টার মধ্যে 10টা তুমি পারবে। একটু ভালো ভালো পড়াশোনা করে যাও, তাহলে তুমি 50 হতে পারো। জিকে থেকেও খুব ভালো, তবে সে বড় জোর 18 থেকে 20 পেতে পারে, কম বেশি +-2-3 হতে পারে। এই হচ্ছে সিলেবাস, আর এই হচ্ছে তোমার স্ট্রাকচার। সিলেবাস তো এই চারটে, আর স্ট্রাকচার তো অ্যালোকেশন করলে এরকমই আসবে। তাহলে তোমার যদি ঠিকঠাক প্ল্যান থাকে যে আমার আজকে হচ্ছে এপ্রিল মাসের কত তারিখ, 13 তারিখ, আমার পরীক্ষা আছে মনে করো নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে, তাহলে এপ্রিল মাসটা বাদ দিয়ে দাও, ডিসেম্বর মাসটা বাদ দিয়ে দাও, মাঝখানে কি থাকছে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 7 মাস আছে। তাহলে 30 × 7 210 দিন হাতে সময়। তার মধ্যে 15 থেকে 20 দিন শুধু হলিডে যাবে, দুর্গাপুজো, কালী পুজো, এটা সেটা হাবি জাবি লেগে আছে, শরীর খারাপ যাবে, সমস্ত কিছু যাবে, এইসব নিয়ে 1 মাস বাদ দিয়ে দাও, তাহলে পড়ে যাবে কতদিন, 6 মাস, তাই তো? এই 6 মাসের মধ্যে তোমার ওই নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে যে পরীক্ষাটা থাকবে, সেই পরীক্ষার যে সিলেবাস আছে, আগামী তোমরা আজকে ফর্ম ফিল আপ করো তো, যে যেখানে ফর্ম ফিল আপ করো, কেউ রেলের করেছো, কেউ পুলিশে করেছো, কেউ এসএসসি করেছো, যে যাই ফর্ম ফিল আপ করো, তোমার আগামী দিনে যে পরীক্ষাটা তোমার কাছে আছে, সেই পরীক্ষার যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা সবার আগে লক্ষ্য রাখতে হবে যে আমার সিলেবাস এই আছে, আমার হাতে সময় এইটা আছে, আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে একটা টাইমের মধ্যে, তারপর সেটাকে রিভাইজ দিতে হবে। আর তার সাথে আমাকে প্রতিনিয়ত মক টেস্ট দিতে হবে, আমি মক টেস্টে কতটা নিজেকে ইমপ্রুভ করছি আমাকে দেখতে হবে, ইমপ্রুভ করছে না আরও নিচের দিকে নামছে, কেউ আছে দিন দিন 5 নাম্বার 2 নাম্বার করে বাড়ছে, মানে তার ইমপ্রুভ হচ্ছে। আরও কারোর দেখা যাচ্ছে যে একই জায়গায় আছে বা কারোর নেমে গেছে, বিভিন্ন ঘটনা করতে পারে, যেটাই ঘটবে তোমার কর্মের ফলে ঘটবে। তুমি যেমন প্র্যাকটিস করবে তখন সেরকমভাবেই তুমি করবে, নাম্বার পাবে। তাহলে সবার আগে কি ঠিক করতে হবে, টার্গেট ফিক্সড করতে হবে যে আমার অমুক দিনে ওই পরীক্ষা আছে। এখানে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মতো সেই একদম ফিক্সড ডেট বলে যায় না যে ওই ডেটেই পরীক্ষা হবে। সরকারি চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা কী হয়, টেন্টেটিভ ডেট দেয়, আনুমানিক ওই ডেটে হতে পারে, কম বেশি ওইরকম একটা হিসাব করে হয়। বললো ডিসেম্বরে বললো, হয়তো নভেম্বরে হয়ে যেতে পারে, জানুয়ারিতে হয়ে যেতে পারে বা ফেব্রুয়ারিতে হতে পারে, ফিক্সড বলবে না। কিন্তু তুমি তো একটা অ্যাপ্রক্স হিসাব পেয়ে গেলে যে আমার 6 মাস 8 মাস সময় আছে হাতে, তাহলে আমার অমুক পরীক্ষা আছে, অমুক সিলেবাস আছে, আমার কাছে এতদিন সময় আছে, তাহলে আমাকে কি করে করলে আমার পুরো সিলেবাস কমপ্লিট হবে প্লাস রিভাইজ হবে, তার সাথে আমি মক টেস্ট দিতে যাবো, এবং সেই পরীক্ষা যখন আসবে আমি পুরো তৈরি, পুরো প্রিপেয়ার। আমার কাছে কোনো রকম মানে হেজিটেট ফিল হবে না, কোনো রকম ভয় লাগবে না যে আমি কম পড়েছি না বেশি পড়েছি, আমার কাছে ফুল কনফিডেন্স, আমার রেডি, আমি আমার বেস্ট দিয়ে আসবো পরীক্ষায়, দেখবে তুমি ইজিলি চাকরি পেয়ে যাবে। প্ল্যান করে চলতে হবে। এবার ভাবছো আজকে আমার বাড়িতে কালী পুজো, কালকে অন্নপ্রাশন, পরশুদিন বিয়ে বাড়ি, আজকে শরীর খারাপ, কালকে বাবা মা অমুক জায়গায় যাচ্ছে, বাবা মা যাচ্ছে বাবা মাকে যেতে দাও, বাবা মা তোমার জন্য খেটে তোমার জায়গা তৈরি করে দিয়েছে, তোমাকে এই পর্যন্ত এনে দিয়েছে, এবার তোমার খাটুনি শুরু, তোমাকে তোমার জায়গা তৈরি করতে হবে, বাবা মাকে তোমাকে সেই সার্ভিসটা দিতে হবে, ভালো জিনিসটা। আজ থেকে 2-4 বছর তোমাকে এমনভাবে তৈরি হতে হবে যার উপর তোমার এবং তোমার বাবা মা এবং তোমার পরবর্তী জেনারেশন ডিপেন্ড করবে।
বুঝতে পেরেছো? তাই জন্য সবার আগে একটা ভালো করে টার্গেট ফিক্সড করো, তার ঠিকঠাক প্ল্যান রাখো। অনেকেই বলে আমি কতক্ষণ পড়বো, কোন সময়টা পড়লে ভালো হয়, ভোরের দিকে না রাত্রিরে না দুপুরবেলা না কোন টাইমটা পড়লে ভালো হয়। অনেকে বলে ভোরবেলা পড়লে পড়া ভালো হয়, অনেকে বলে রাত্রিবেলা পড়লে পড়া ভালো হয়। এরকম কোনো ব্যাপার নেই, তোমার পার্টিকুলার যে টাইমটা ভালো লাগে তুমি সেই টাইমটা পড়ো। অনেক লোকের তো এরকম আছে যে তাদের অপশান নেই, কেউ রোজগার করতে করতে পড়াশোনা করছে, কোনো জায়গায় কাজ করছে সেখানে তার সাথে পড়াশোনা করছে, কেউ টিউশন পড়তে পড়তে পড়াশোনা করছে। তাদের তো ফিক্সড টাইম, মনে করো সকালবেলা পড়ায় সন্ধ্যেবেলা পড়ায়, তাহলে সকাল 7টা থেকে 9টা আর সন্ধ্যেবেলা 6টা থেকে 8টা এই টাইম তো কাউকে পড়াচ্ছে, সেই টিউশন করছে, কারণ তাকে কিছুটা রোজগার করতে হবে। তাহলে এই জিনিসগুলো যারা করতে করতে করছে তাদের কাছে তো ওই সময়টা ইউজ করার মতো তার কাছে অপশান নেই, তাকে ওই সময়টার বাইরে তাকে প্ল্যান করতে হবে। আর যারা তোমরা ওই রকম কোনো কিছু করছো না, কোনো জায়গায় প্রাইভেটে কাজ করছো না, বা কোনো জায়গায় তুমি টিউশন পড়াচ্ছ না, বা কোনোভাবে এঙ্গেজ নেই, পুরোপুরি এখন তৈরি হচ্ছ, তাহলে তুমি সেইভাবে প্ল্যান বানাও। তোমার যে টাইমে পড়তে ভালো লাগে সেই টাইমে পড়ো। এরকম কোনো ব্যাপার নেই যে এই সাবজেক্টের জন্য আমাকে 2 ঘন্টা দিতে হবে, অমুক সাবজেক্টের জন্য 1 ঘন্টা দিতে হবে। তোমার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পড়ো। 1 ঘন্টা হলে 1 ঘন্টা, 4 ঘন্টা হলে 4 ঘন্টা, 10 ঘন্টা হলে 10 ঘন্টা। দেখবে কোনোদিন খুব বেশি পড়া হয়েছে 10-12 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা হয়েছে, ওটা কিচ্ছু ম্যাটার করে না যে আমার আজকে পড়াটা খারাপ হয়ে গেল, কালকে অনেক পড়া হয়ে গেল, এরকমই যাবে। কোনো দিন ফিক্সড থাকবে না যে আজকে আমি 10 ঘন্টা পড়েছি মানে কালকেও 10 ঘন্টাই পড়বো, হবে না। তুমি যতই প্ল্যান করো, তোমার প্ল্যানে 10 ঘন্টা থাকতে পারে, কালকে 10 ঘন্টাটা 12 ঘন্টা হতে পারে, আবার 4 ঘন্টা হয়ে যেতে পারে। বুঝতে গেছে না? এই অনুযায়ী ফার্স্ট প্ল্যান করো। যার যা ফর্ম ফিল আপ আজকে করেছো ডায়েরি মেনটেন করো, যে ডায়েরিতে কী কী লিখবে, এই ব্যাপারটা বোঝা গেছে তো? এইটা করার পর এবার তোমার ডায়েরি মেনটেন করতে হবে, তো তোমার প্ল্যানটা তো লিখে লিখে করতে হবে। এবার ভাবো তোমার ডায়েরির পেজ, এটা তোমার ডায়েরির পেজ। ফার্স্ট কি লিখবে, যে এক্সামিনেশন নেম, ঠিক আছে, তার পোস্ট কি, অর্থাৎ কোন পরীক্ষার জন্য তুমি ফর্ম ফিল আপ করেছো এবং কোন পদের জন্য করেছো, এই দুটো ফার্স্ট। তারপর কি আছে, সিলেবাস দিয়ে দাও, এক্সাম ডেট দিয়ে দাও। এবার কি করবে, MT1, MT2, MT3, MT4, MT মানে মক টেস্ট, মক টেস্ট 1, তুমি এই পরীক্ষার জন্য কত নাম্বার পেয়েছো, পাশে সেই ডেটটা মেনশন করে দেবে। তুমি অমুক মক টেস্টে কত নাম্বার পেয়েছো কোন ডেটে, মনে করো তুমি পেয়েছো 100-র মধ্যে 60, তারপর একটা 55, তারপর একটা 85, তারপর একটা 80। তোমাকে তোমার বর্তমান পজিশনটা মক টেস্ট দিয়ে তুমি বুঝতে পারবে যে কোন পজিশনে আছো, আর সেই পরীক্ষার সম্ভাব্য কাট অফ বা লাস্ট বারের কাট অফ এটাও তোমায় জানতে হবে। এগুলো তোমার জানতে হবে যে সেই পরীক্ষার সিলেবাস কি আছে, লাস্ট কাট অফ কত গেছিল, মানে কত নাম্বার তোমাকে তুলতে হবে। মনে করো লাস্ট কাট অফ গেছিল 65, তাহলে এ বছরে তোমাকে কত পেতে হবে, মিনিমাম 65 প্লাস 5, সবসময় নাম্বার সাধারণত বাড়তে থাকে, তার মানে তোমাকে 70 পেতে হবে। এবার তুমি প্রত্যেক মক টেস্টে দিচ্ছ 60 থেকে 75-এর মধ্যে, মানে তোমার টায়ে চান্স হচ্ছে যে পেয়ে যেতে পারো আবার নাও পারো। তুমি ব্যালেন্স করছো না, মানে সেফটি অফ মার্জিন এমন একটা জায়গায় আছো, একদম মার্জিন যে জায়গাটা সেই জায়গাটা তুমি সেফ পজিশন আছো, কিন্তু তোমাকে একদম পুরোপুরি মানে সিকিউর করতে হলে কি করতে হবে, তোমাকে 80 আপ করতে হবে, সবসময় ফিক্সড রাখতে হবে, 80+টা ফিক্সড করতে হবে। এবার যার 80+ সবসময়ের নাম্বার, লাস্ট বারে 65 কাট অফ গেছিল, 80 কখনোই কাট অফ হবে না সাধারণত,
100% কেউ নিশ্চিত ভাবে বলতে পারবে না। তাহলে 65 কাট অফ ছিল, 70 যেতে পারে, 75 যেতে পারে, 50ও যেতে পারে, 55ও যেতে পারে, কিন্তু হ্যাভক চেঞ্জ হয়ে যাবে না। তোমার নাম্বার যদি 80% তুমি সবসময় ফিক্সড করে রাখো ওই জায়গাটা, তাহলে তোমার মধ্যে কনফিডেন্স থাকবে না যে আমি এবারে চাকরি পাবো কি পাবো না? 100% থাকবে। এই জায়গাটা তোমাদের তৈরি করতে হবে। এইটা হচ্ছে প্ল্যান। পেজ বানাও, পেজকে ফলো করো। তুমি তো বানিয়ে নিয়েছো, এই ব্যাপার। মক টেস্টের এও দিচ্ছ, টেস্টে দিয়ে যাচ্ছ, কোন টেস্টে তুমি কত নাম্বার পাচ্ছ। কেউ দেখবে প্রথমে 15, 20, 30 পাচ্ছে, 40 পাচ্ছ, তার দেখবে আস্তে আস্তে 50, 60 গিয়ে ঠিক করে দিলে, তারপর দেখবে আর উঠতে পারছো না। মানে তোমার একটা খাটুনির ফলে একটা জায়গায় চলে গেলে তারপরের জায়গাটা দেখবে খুব আস্তে আস্তে করছে, 60টা 61 হচ্ছে, 62 হচ্ছে, 65 হচ্ছে, মানে দুম করে 80 চলে যাবে না। ওই যে লাস্ট মোমেন্টের যে খাটুনিটা, সেটাই হচ্ছে সর্বোচ্চ মানে খাটুনি। মানে এটা আরো ভালো বোঝানো যায়, সবাই তো কম বেশি দৌড় করেছো, রান তো কম বেশি করেছো, কেউ 100 মিটার করতে পারো, কেউ 1 কিলোমিটার করতে পারো। যখন ফার্স্ট টাইম দৌড়াই তখন কি হয়, খুব ইজিলি চলে যাই। মিডিয়াম একটা পজিশনে গিয়ে এবার কষ্টটা শুরু হয়, আর একটু যাওয়ার পর এবার মনে হয় যেন এবার ছেড়ে দিই। ওই যেখানে ছেড়ে দিই সেখান থেকে আর একটা স্টেপ, দুটো স্টেপ, 5টা স্টেপ যেতে কি হয়, বিশাল কষ্ট হয় না? আর ওইটুকুটাই দেখবে আস্তে 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 বাড়ে, মানুষের যে এক্সপিরিয়েন্সটা ওখান থেকে আস্তে আস্তে বাড়ে। তোমার যা এফিসিয়েন্সি আছে সেইটা ওইখান থেকে বাড়ে। ওই 50% পর্যন্ত ইজিলি চলে যাবে, 60% পর্যন্ত ইজিলি চলে যাবে। 100 মিটার 200 মিটার দৌড় প্রতিযোগিতা ভাবো, যেখানে তুমি স্টার্ট করেছিলে আর যেখানে ফিনিশ করেছিলে, কোন সময়টুকু পার্টিকুলার সব থেকে বেশি কষ্ট হয়েছিল? লাস্টের 10 মিটার বা 20 মিটার। প্রত্যেকটা চাকরির পরীক্ষা, প্রত্যেকটা জীবনের পরীক্ষার ক্ষেত্রে একই নিয়ম, লাস্ট মোমেন্টে সব থেকে বেশি কষ্ট হয়। বুঝতে পেরেছো? আমি এখন 30টা অঙ্ক করে দিলে 30 মিনিটে কাজ কমপ্লিট করে দিতে পারি, 30টা অঙ্ক তুমি বাড়িতেও করতে পারবে, কিন্তু এই জিনিসটা আমি আর পারবো না অন্য করে শেখাতে। এই জিনিসটা ভালো করে শেখা। তো চাকরি পেতে গেলে যারা চাকরি পায় কি এমন করে, যারা একবারই চাকরি পেয়ে যায় বা দুবারে চাকরি পেয়ে যায়, আর এমন কি ফল থাকে যার ফলে কিছু ছেলে মেয়ে 5 বছর 10 বছরেও চাকরি পায় না? ফল্ট কোন জায়গায় থাকে? তার প্ল্যানিং এ ফল্ট, এবং প্ল্যানিংটা রেগুলারলি ইউটিলাইজ করতে হবে। তার মধ্যে আপ অ্যান্ড ডাউনস থাকবে, তার মধ্যে কিছু উইকনেস থাকবে, উইকনেসগুলো আস্তে আস্তে হটাতে হবে, তাহলেই তুমি সাকসেসফুল হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই জিনিসটা সবাই তৈরি করবে। মানে এখনো পর্যন্ত যে ফর্ম ফিল আপগুলো অলরেডি করে ফেলেছো, আগে ফার্স্ট ডায়েরিতে লিখে নেবে, ঠিক এইরকম ভাবে কোন এক্সামিনেশন নেম, পোস্ট কি আছে, সিলেবাস কি আছে, এক্সাম কোনটা, এ তিনটে তো দিয়ে দিয়েছো, এ তিনটে তুমি জানো তো, কোন এক্সাম, পোস্ট কি, সিলেবাস, এটা তো তুমি জানো। এক্সাম ডেট কেউই সাধারণত বলে না, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন একমাত্র বলে, স্টেট লেভেলগুলো সাধারণত বলে না, কিন্তু একটা অনুমান করে হিসাব করা যায়। মানে গতকালকে পরীক্ষা হয়েছে, আজকে পরীক্ষা, গতকালকে ফর্ম ফিল আপ করেছো, আজকে কি পরীক্ষা হতে পারে? কখনো হবে না। মিনিমাম 2-3 মাস, 4 মাস, 5 মাস পরে। এবার যেহেতু ভোট চলছে, তাহলে তোমার মিনিমাম 6 মাস পরে হবে। তাহলে আজকে থেকে 6 মাস তুমি হিসাব করো, তাহলে আমাকে 6 মাসের মধ্যে রেডি হতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে তোমার এক্সাম ডেট হয়ে গেল। আর মক টেস্ট এখানে তুমি প্রত্যেক সপ্তাহে হোক বা যে টাইমে অন্তর অন্তর যে মক টেস্টগুলো হয়, এখানে তুমি এভাবে নোট করতে হবে, তুমি নিজের লেভেল বুঝতে পেরে যাবে। যারা মক টেস্ট দাওনি, যারা মক টেস্ট প্রথম দিকে দাওনি, তারা তখনকার এক্সপিরিয়েন্সটা একবার নিজের ভাবো। আর মক টেস্ট কতগুলো হয়েছে এখন পর্যন্ত? 8টা হয়ে গেছে। 8টা মক টেস্ট দেওয়ার পরে কি বুঝছো? দেওয়ার আগে আর পরে কনফিডেন্স অনেকটা বেড়ে গেছে। মক টেস্ট দিলে তুমি বুঝতে পারো তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। ক্লিয়ার কটা দিয়েছো? 6টা। যখন একটাও দাওনি তখন কি মনে হচ্ছিল? যে পড়ছি পড়ছি পড়ছি। আর যখন মক টেস্ট দিলে তখন লেভেলটা কিরকম বুঝলে? একটু বেড়েছে। বুঝতেও তো পারছো যে আমার নিজের পজিশনটা এখন বর্তমানে কোথায়, আমি কতটা জুড়ে আছি। এক্স্যাক্টলি ওইটাই, আস্তে আস্তে বাড়বে, হুট করে বেড়ে যাবে না, কিন্তু সবার আগে প্ল্যান ঠিক রাখতে হবে। কারণ আমি পার্টিকুলার একটা ক্লাসে কতক্ষণ 2-3 ঘন্টা সময় দেবো, বাকি সারা সপ্তাহ